সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মূলত আজকে চাকরির প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিওগ্রাফির একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহাদেশ পরিচিতি। তো আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের সাথে ক্লাসটা করতেছেন, সবাই একটু ক্লাসটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। একটু সবাই শেয়ার করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা মূলত আজকে সাধারণ জ্ঞানের যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট জিওগ্রাফি, তো সেই জিওগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। খুবই মজাদার একটা টপিক, মানচিত্র বিষয়ে। তো সেই মানচিত্রে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মূলত মহাদেশ পরিচিতি। তো আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকেই আজকে ক্লাসটা করতেছেন, সবাই একটু প্লিজ বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট পড়ার অপশনটা দেন। সবাই একটু বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। আমরা হচ্ছে আজকে মানচিত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, মূলত মহাদেশ পরিচিতি। যে বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ যে বিষয়, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বনিয়ামিন ভাই, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের যারা ফারজানা আশা, হ্যালো স্যার। হ্যাঁ, সবাই একটু বেশি বেশি হচ্ছে লাইক, কমেন্ট এবং হচ্ছে শেয়ার করেন আজকের ক্লাসটা। আমরা মানচিত্রের খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা অনেক টপিক জানতে পারবো, যেগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, সেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো খেয়াল করে দেখেন, আমাদের আজকের যে আলোচনার টপিক সেটা হচ্ছে মহাদেশ পরিচিতি। আমরা জানি যে বিশ্বে হচ্ছে মোট মহাদেশ হচ্ছে 7টা মহাদেশ। তো এই 7টা মহাদেশের মধ্যে আমরা জানি যে পৃথিবীর একদম সর্ববৃহত্তম যে মহাদেশ, এই বৃহত্তম কথাটা আসলে এটা দুইটা মিনিং হয়, একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে জনসংখ্যা। তো যদি বৃহত্তম কথা বলে তাহলে স্বাভাবিকভাবে আমাদের মনে করতে হবে এটা আয়তন বোঝাচ্ছে, আর জনসংখ্যা বোঝালে সেটা হচ্ছে উল্লেখ করে দিবে। তো এই আয়তনে পৃথিবীর বৃহত্তম যে মহাদেশ আমরা জানি সেটা হচ্ছে, এই যে দেখেন ইয়েলো কালার দিয়ে যেটা অনেকটা, সেটা হচ্ছে এশিয়া মহাদেশ এটা। এরপর আমরা জানি যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যে মহাদেশ, এই যে গ্রিন কালি দিয়ে, আফ্রিকা মহাদেশ। এরপরে পৃথিবীর তৃতীয় বৃহত্তম যে মহাদেশ, সেই মহাদেশটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। এই মহাদেশটা একটু খেয়াল করে দেখেন, এটার আয়তন অনেকটা হচ্ছে ত্রিভুজ আকৃতির। খেয়াল করেন, এটা হচ্ছে দেখতে অনেকটা হচ্ছে ত্রিভুজ আকৃতির মতো। তো এই জন্য আপনাদের পরীক্ষায় অনেক সময় কোশ্চেন এসে থাকে, ত্রিভুজ আকৃতির মহাদেশ কোনটি। তো সেই ত্রিভুজ আকৃতির যে মহাদেশ, সেটা আমরা দেখতে পাচ্ছি মূলত হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম। খেয়াল করে দেখেন, এশিয়া এটা হচ্ছে পৃথিবীর প্রথম বৃহত্তম মহাদেশ। এরপর আমরা বললাম দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আফ্রিকা, তৃতীয় বৃহত্তম হচ্ছে এখানে, সেটা হচ্ছে উত্তর আমেরিকা, চতুর্থ বৃহত্তম হচ্ছে দক্ষিণ আমেরিকা, পঞ্চম বৃহত্তম মহাদেশ হচ্ছে এই যে পার্টটা, যেটাকে বলা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এরপরে হচ্ছে ষষ্ঠ বৃহত্তম যে মহাদেশ, সেটা হচ্ছে মূলত ইউরোপ, 6। তবে এখানে একটা কনফিউশন লেগে যায়, সেটা হচ্ছে অনেক গাইড বইতে দেখবেন যে লেখা আছে পঞ্চম বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ। না, ইউরোপকে আমরা পঞ্চম বৃহত্তম মহাদেশ বলতে পারবো না, কারণ ইউরোপের থেকেও অনেক বেশি বড় হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এই জন্য এটা হচ্ছে পঞ্চম বৃহত্তম মহাদেশ, আর ষষ্ঠ হচ্ছে ইউরোপ, আর সপ্তম সর্বশেষ মানে একদম ক্ষুদ্র যে মহাদেশ, সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। তো আমরা মূলত আজকে এই মহাদেশগুলো নিয়ে আলোচনা করব। আপনারা সবাই বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আছেন, সবাই একটু ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করেন। আমাদের গণিতের খুবই জনপ্রিয় একজন টিচার মাসুম স্যার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আপনাকে মিস করতেছি,
অনেক। এরপরে হচ্ছে রমজান শিকদার, নাইস ক্লাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু বেশি বেশি হচ্ছে ক্লাসটা শেয়ার করেন যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। আমরা মহাদেশ নিয়ে আজকে খুবই সুন্দর একটা ক্লাস নিব যাতে করে আপনারা অনেকগুলো বিষয় জানতে পারেন। তাহলে আমরা এখানে মূলত 7টা মহাদেশ দেখে ফেললাম। তো সেক্ষেত্রে আমরা বললাম যে পৃথিবীর বৃহত্তম যে মহাদেশ সেটা হচ্ছে এশিয়া, দ্বিতীয় হচ্ছে আফ্রিকা, তৃতীয় বৃহত্তম হচ্ছে উত্তর আমেরিকা, চতুর্থ বৃহত্তম হচ্ছে দক্ষিণ আমেরিকা, পঞ্চম হচ্ছে অ্যান্টার্কটিকা, ষষ্ঠ হচ্ছে ইউরোপ, আর সপ্তম হচ্ছে ওশেনিয়া মহাদেশ, যেটাকে আমরা অস্ট্রেলিয়া মহাদেশ হিসাবে বলে থাকি। খেয়াল করে দেখেন এখানে মহাদেশগুলোর আয়তন দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একদম বৃহত্তম মহাদেশ এশিয়া, তার আয়তন দেখেন 4,50,00,000 বর্গ কিলোমিটার। এরপর হচ্ছে আফ্রিকা 3,03,00,000 বর্গ কিলোমিটার। এরপর দেখেন উত্তর আমেরিকা 2,56,00,000। এরপরে হচ্ছে চতুর্থ হচ্ছে দক্ষিণ আমেরিকায় 1,78,00,000। এরপর দেখেন পঞ্চম অ্যান্টার্কটিকা মহাদেশ, যেটা আমরা দেখতে পাচ্ছি 1,33,00,000। অনেক গাইড বইতে দেখবেন যে লেখা আছে হচ্ছে ইউরোপ হচ্ছে পঞ্চম, কিন্তু না, আসলে পঞ্চম হবে হচ্ছে অ্যান্টার্কটিকা, কারণ এটা হচ্ছে 1,33,00,000। আর 99,00,000 হচ্ছে কোনটা, ইউরোপ, এটা হচ্ছে ষষ্ঠ। আর একদম ক্ষুদ্রতম হচ্ছে ওশেনিয়া মহাদেশ। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো বিষয় পাচ্ছি। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া, বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া, দ্বিতীয় বৃহত্তম আসছে পরীক্ষায় সেটা হচ্ছে আফ্রিকা, আর একটা দেখলাম ত্রিভুজ আকৃতির যে মহাদেশ সেটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। তাহলে অনেকগুলো বিষয় আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে ফেললাম। এখন আমরা প্রথম যে মহাদেশটা আলোচনা করব সেটা হচ্ছে বললাম পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। সেই এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব, কমেন্টগুলো দেখতে হবে। এশিয়া মহাদেশ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আমাদের সাথে কমেন্ট করছেন হচ্ছে মির্জালাল সুমন স্যার। আমরা জানি যে ইংরেজির খুবই জনপ্রিয় একজন টিচার, যার ক্লাস দেখে আসলে ইংরেজির অনেক কিছু বিষয় খুব সহজে বোঝা যায়, ইংরেজিটাকে সহজও লাগে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপরে খেয়াল করেন আমরা এশিয়া মহাদেশ, তো আপনাদের প্রথম একটা কোশ্চেন সেটা হচ্ছে এশিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কতটি? একটু সবাই কমেন্ট করবেন, এশিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কতটি? যারা আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন কমেন্ট করবেন যে এশিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কতটি। তো আপনাদের কমেন্টগুলো আসতে থাকুক, আমরা তাহলে দেখতে থাকি। যে আমরা বললাম যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে সেটা হচ্ছে এশিয়া। খেয়াল করেন এটা আয়তন বলেন এবং জনসংখ্যা বলেন দুই দিক থেকে হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। খেয়াল করে দেখেন, এবং আমরা জানি বিশ্বে জনসংখ্যায় বৃহত্তম যে রাষ্ট্র সেটা হচ্ছে এখন বর্তমানে প্রথম হচ্ছে ভারত, যেটা হচ্ছে প্রায় 140 কোটির মতো। এরপরে হচ্ছে আমরা জানি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে চীন, যেখানে হচ্ছে 135 কোটি প্লাস। খেয়াল করে দেখেন এই দুইটা দেশ যেখানে ব্যাপক পরিমাণ জনসংখ্যা, এবং সেই দুইটা দেশই হচ্ছে আমরা জানি এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে আয়তন এবং জনসংখ্যা আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বৃহত্তম যে মহাদেশ সেটা হচ্ছে এশিয়া। আরেকটা বিষয় আমরা জানি যে এশিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 44টি। স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 44টি। এই 44টি যে স্বাধীন রাষ্ট্র, এর মধ্যে এই এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটা? আপনারা যারা অনলাইনে সংযুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন যে এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটা। আমরা কোনটাকে এশিয়ার বৃহত্তম রাষ্ট্র বলবো? এটা নিয়ে একটু কনফিউশন কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে দেখা যায়। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা একটা কোশ্চেন ছড়ে দিলাম, সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটা? বনিয়ামিন ভাই লিখছেন যে হচ্ছে ইন্ডিয়া। বাকিরা এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটা? খেয়াল করেন একটা বিষয়, আমরা জানি যে এশিয়ার মানচিত্রটা দেখেন, এখানে মানচিত্র দেখা যাচ্ছে। এই এশিয়ার মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি একদম বৃহত্তম যে রাষ্ট্র সেটা হচ্ছে এই যে চায়না। তাহলে আমরা লিখতে পারি যে এশিয়ার বৃহত্তম রাষ্ট্র হচ্ছে চায়না বা চীন যেটা আমরা বলি। তো সাইফুল, এমডি সাইফুল লিখছেন হচ্ছে চীন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, রাইট অ্যান্সার। এশিয়ার বৃহত্তম দেশ আমরা দেখতে পাচ্ছি কোনটা, সেটা হচ্ছে চীন। আর এশিয়ার একদম ক্ষুদ্রতম দেশ দেখেন, খেয়াল করেন যে এখানে একদম ফোটা ফোটা ভারতের এই যে এই সাইডটাতে যেটা বলা হচ্ছে আরব সাগর, এখানে ফোটা ফোটা
যে কিছু দ্বীপের সমন্বয়ে একটা রাষ্ট্র গঠিত, যার নাম হচ্ছে মালদ্বীপ। তাহলে এশিয়ার আমরা বৃহত্তম দেশ দেখতে পাচ্ছি হচ্ছে চীন, আর হচ্ছে এশিয়ার একদম ক্ষুদ্রতম দেশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মালদ্বীপ। তবে এখানে অনেকের কনফিউশন দেখা দেয়, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, এই যে এশিয়া মহাদেশটা, এই এশিয়া মহাদেশের এই যে অঞ্চল, এটার নাম হচ্ছে রাশিয়া। এখন আমরা জানি যে বিশ্বের একদম বৃহত্তম যে রাষ্ট্র, তার নাম হচ্ছে রাশিয়া। তো রাশিয়ার একটা বিশাল পার্ট আমরা দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশে পড়ছে, কিন্তু এশিয়ার বৃহত্তম রাষ্ট্র হিসেবে আমরা রাশিয়াকে বলতে পারছি না। তার কারণ হচ্ছে রাশিয়াকে বলা হচ্ছে ইউরোপের রাষ্ট্র। তো রাশিয়া আমরা জানি ইউরোপ মহাদেশে অবস্থিত এবং এশিয়া মহাদেশে অবস্থিত। রাশিয়ার যে বিশাল পার্ট, খেয়াল করে দেখেন, এই যে বিশাল অংশ, এটা হচ্ছে মূলত এশিয়া মহাদেশে পড়ছে, আর অল্প কিছু পার্ট এখান থেকে সেটা হচ্ছে মূলত ইউরোপ মহাদেশে পড়ছে। তো রাশিয়ার যে প্রশাসনিক সেন্টার, কেন্দ্র, যে প্রশাসনিক কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলো মূলত হচ্ছে ইউরোপ অঞ্চলে অবস্থিত। আর এদিকে হচ্ছে বিস্তীর্ণ মরুভূমি, যেখানে হচ্ছে কোনো চাষাবাদ হয় না, বরফ পড়ে থাকে। তো মূলত খেয়াল করে দেখেন, এই প্রশাসনিক কেন্দ্রগুলো ইউরোপ মহাদেশে অবস্থিত হওয়ার কারণে রাশিয়াকে ইউরোপের রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া হচ্ছে মূলত ইউরোপের রাষ্ট্র। এই জন্য আমরা এশিয়ার বৃহত্তম রাষ্ট্র রাশিয়াকে বলতে পারবো না। এশিয়ার বৃহত্তম রাষ্ট্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনটা, চীন। তাহলে আমরা দেখে নিলাম যে হচ্ছে এশিয়ার বৃহত্তম রাষ্ট্র হচ্ছে চীন, আর ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে কোনটা, মালদ্বীপ। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে খেয়াল করেন এশিয়াতে কোন ধরনের রাষ্ট্রগুলো বসবাস করে। এখানে কি সব অধিকাংশ রাষ্ট্র ধনী, নাকি দরিদ্র, নাকি উন্নয়নশীল? তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এশিয়ার অধিকাংশ রাষ্ট্রের চরিত্র হচ্ছে আমাদের যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান। খেয়াল করে দেখেন এই রাষ্ট্রগুলো, এগুলো সবাই হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল রাষ্ট্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি এশিয়ার অধিকাংশ রাষ্ট্রই হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র বা ডেভেলপিং কান্ট্রি। তাহলে পৃথিবীর অধিকাংশ উন্নয়নশীল রাষ্ট্রের বসবাস হচ্ছে কোন মহাদেশে? সেটা হচ্ছে এশিয়া মহাদেশে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখতে পেলাম। এবার দেখেন একটা বিষয়, এই যে আমরা বললাম এশিয়া, এটা খেয়াল করেন, এটা হচ্ছে এশিয়া, আর এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করছে এই যে মাঝখানে একটা সাগর আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় রেড সি, বাংলা হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগর। তাহলে আমরা বলতে পারি এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোনটা? সেটা হচ্ছে লোহিত সাগর। আর এই মাঝখানে এখানে হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগর আর লোহিত সাগর, এই মাঝখানে একটা দেশ যার নাম হচ্ছে মিশর। এই যে মাঝখানে একটা দেশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মিশর। তো এই মিশরের মাঝখান দিয়ে খেয়াল করে দেখেন একটা খাল এখান থেকে খনন করা হয়, যাতে করে ভূমধ্য সাগর থেকে আমরা সরাসরি লোহিত সাগরে আসতে পারি। তাহলে খেয়াল করে দেখেন ভূমধ্য সাগর হয়ে যদি এই সুয়েজ খাল হয়ে লোহিত সাগর হয়ে এই অঞ্চলে আসা যায়, তাহলে এই অঞ্চল থেকে, ইউরোপ থেকে এশিয়া বা এই অঞ্চলগুলোতে ব্যবসা বাণিজ্য করা খুবই সহজতর হবে। এই কারণে এখানে একটা খাল নির্মাণ করা হয়েছে যার নাম হচ্ছে সুয়েজ খাল। এই সুয়েজ খালের এই প্রান্তে হচ্ছে মিশরের আফ্রিকা পার্ট, আর এই প্রান্তে, অপর প্রান্তে হচ্ছে এশিয়া পার্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আরো একটা বিষয়, মিশর একটা রাষ্ট্র যেটা হচ্ছে দুই মহাদেশে অবস্থিত। মূল পার্ট হচ্ছে আফ্রিকা মহাদেশে, আর একটা পার্ট হচ্ছে এশিয়া মহাদেশে। এই মিশরের মাঝখান দিয়ে একটা খাল, ক্যানেল নির্মাণ করা হয়েছে যার নাম হচ্ছে সুয়েজ খাল। তাহলে আমরা বলতে পারি সুয়েজ খালও দুইটা মহাদেশকে পৃথক করেছে। এ সাইড হচ্ছে এশিয়া মহাদেশ, এ সাইড হচ্ছে ইউরোপ মহাদেশ। তাহলে আমরা বলতে পারি যে এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে পৃথক করেছে, এখানে হচ্ছে লোহিত সাগর, এখানে হচ্ছে সুয়েজ খাল। তাহলে আমরা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পেলাম। এরপরে খেয়াল করে দেখেন এখানে ইউরোপ মহাদেশ আর এখানে হচ্ছে এশিয়া মহাদেশ। এই যে ইউরোপ মহাদেশকে এশিয়া থেকে যে পৃথক করছে, সে এখানে একটা নদী আছে যার নাম হচ্ছে ইউরাল নদী। ইউরাল নদী। এবং একটা পর্বত আছে যার নাম হচ্ছে ইউরাল পর্বত। এই ইউরাল পর্বত এবং ইউরাল নদী দ্বারা মূলত আমরা দেখতে পাচ্ছি ইউরোপ থেকে এশিয়া মহাদেশ পৃথক হয়েছে। তাহলে এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটা? সেটা হচ্ছে ইউরাল নদী বা ইউরাল পর্বত। তাহলে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় এখান থেকে দেখে ফেললাম যে এশিয়া মহাদেশ আলোচনা করতে যে। এবার আমরা জানি যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যে মহাদেশ আমরা জানি সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। তো এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা জানি যে
আফ্রিকা মহাদেশের সবচেয়ে বেশি স্বাধীন রাষ্ট্রের বসবাস। তাহলে পৃথিবীর অধিকাংশ স্বাধীন রাষ্ট্র বা সবচেয়ে বেশি স্বাধীন রাষ্ট্র কোন মহাদেশে বসবাস করে? সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশে বসবাস করে। সেই আফ্রিকা মহাদেশের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 54টি। আফ্রিকা মহাদেশে আমরা জানি স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 54টি। এই 54টি রাষ্ট্রের মধ্যে একটু মানচিত্রের দিকে খেয়াল করে দেখেন, একদম বৃহত্তম যে রাষ্ট্র সেটা হচ্ছে এখানে আলজেরিয়া। খেয়াল করেন, এখানে হচ্ছে আলজেরিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা মহাদেশের বৃহত্তম রাষ্ট্র হচ্ছে আলজেরিয়া, আর ক্ষুদ্রতম রাষ্ট্র খেয়াল করে দেখেন, এই যে এই জায়গায় একটা দ্বীপ আছে যেটাকে বলা হচ্ছে, এখানে লেখা সেসেল, আসলে সেসেল না, এটা হচ্ছে সিসেলিস। সিসেলিস। তাহলে আফ্রিকা মহাদেশের আমরা দেখতে পাচ্ছি একদম ক্ষুদ্রতম যে রাষ্ট্র তার নাম হচ্ছে সিসেলিস, আর বৃহত্তম রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি কোনটা? আলজেরিয়া। এবার খেয়াল করে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের অধিকাংশ রাষ্ট্র কেমন? দরিদ্র নাকি ধনী নাকি উন্নয়নশীল? তো সেক্ষেত্রে আমরা জানি পৃথিবীর সবচাইতে দরিদ্র যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো হচ্ছে সবই হচ্ছে অধিকাংশ আমরা জানি হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। তাহলে আফ্রিকা মহাদেশের রাষ্ট্রগুলোর যে অর্থনৈতিক অবস্থা সেটা হচ্ছে দরিদ্র। তাহলে পৃথিবীর অধিকাংশ দরিদ্র বা অনুন্নত রাষ্ট্রগুলো কোথায় বসবাস করে? সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশে বসবাস করে। এবার আসেন খেয়াল করেন, এই যে আমরা আফ্রিকা দেখতে পাচ্ছি, এই আফ্রিকার মানচিত্রে খেয়াল করে দেখেন, এই যে জায়গাটা এটা অনেকটা শিংয়ের মতো দেখতে। খেয়াল করেন, এখান থেকে এই যে জায়গাটা এটা হচ্ছে অনেকটা শিংয়ের মতো দেখতে। তো এই শিংয়ের মতো দেখতে হওয়ার কারণে এই জায়গাটাকে বলা হয় আফ্রিকার শিং, হর্ন অফ আফ্রিকা। সেই হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং বলতে যে রাষ্ট্রগুলোকে বোঝানো হচ্ছে, খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে যে ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি আর হচ্ছে সোমালিয়া। তাহলে হর্ন অফ আফ্রিকার দেশ মূলত আমরা দেখতে পাচ্ছি কয়টা? 4টা। ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি আর হচ্ছে সোমালিয়া। এবার আসেন, আমরা যদি আফ্রিকা মহাদেশের কিছু বিষয় আমরা জানতে চাই, তাহলে আমরা একটু আগের মানচিত্রে চলে যাই। দেখেন, এখানে হচ্ছে মূলত আফ্রিকা মহাদেশ আমরা বললাম, আর এখানে হচ্ছে ইউরোপ মহাদেশ। এই আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের মাঝখানে এই যে সাগর, খেয়াল করে দেখেন চারিদিকে ভূমি বেষ্টিত, এই জন্য এই সাগরের নাম হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর। তাহলে আমরা বলতে পারি আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন সাগর? সেটা হচ্ছে ভূমধ্য সাগর। তাহলে আমরা বলতে পারি যে আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন সাগর? ভূমধ্য সাগর। এরপরে আরো একটা বিষয় আমরা এখানে দেখতে পাই, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ আর এটা হচ্ছে এশিয়া মহাদেশ। তো আমরা একটা বিষয় দেখতে পাইছিলাম যে হচ্ছে এই যে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে, এখানে যে সাগর, সেই সাগরটার নাম বলছিলাম হচ্ছে রেড সি। তাহলে রেড সি হচ্ছে পৃথক করছে, মানে লোহিত সাগর। এখানে সুয়েজ খাল। আরো একটা বিষয় দেখেন, এই অঞ্চলের সাথে এই আফ্রিকা মহাদেশকে পৃথক করছে এখানে যে মহাসাগর, যার নাম হচ্ছে বলা হচ্ছে ভারত মহাসাগর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন মহাসাগর? সেটা হচ্ছে ভারত মহাসাগর। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন, আচ্ছা অনেকেই লিখছেন যে সাইফুল ইসলাম, বনিয়ামিন এবং হচ্ছে আকি ইসলাম, যে অসাধারণ ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু ক্লাসটা বেশি বেশি হচ্ছে কমেন্ট করবেন এবং একটু শেয়ার করবেন, যাতে করে হচ্ছে বাংলাদেশের সকল প্রান্ত থেকে সবাই ক্লাসটা দেখার সুযোগ পায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশ থেকে এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে যে সাগর, এই সাগরটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। সেই আটলান্টিক মহাসাগরকে মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে। এখান থেকে এই উপরের পার্টটাকে বলা হচ্ছে উত্তর আটলান্টিক আর নিচের পার্টটাকে বলা হচ্ছে দক্ষিণ আটলান্টিক। তো মূলত উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক দুইটা পার্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা মহাদেশকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। তো আমরা এভাবেও বলতে পারি যে আফ্রিকা মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে আটলান্টিক মহাসাগর বা দক্ষিণ আটলান্টিক মহাসাগর, যেটাই বলতে পারেন। তাহলে আমরা আফ্রিকার অনেকগুলো বিষয় এখান থেকে দেখে নিলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব, খেয়াল করে দেখেন যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম যে মহাদেশ, সেই মহাদেশটার নাম আমরা বলছিলাম হচ্ছে এই যে উত্তর আমেরিকা মহাদেশ। খেয়াল করেন, উত্তর আমেরিকা মহাদেশ। এই উত্তর আমেরিকা মহাদেশকে আমরা বলছিলাম যে এটা ভৌগোলিক দিক থেকে অনেকটা দেখতে ত্রিভুজ আকৃতির মতো, এজন্য এটাকে বলা হয় ত্রিভুজ আকৃতির মহাদেশ।
সেই ত্রিভুজ আকৃতির যে মহাদেশটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর আমেরিকা মহাদেশ, এই মহাদেশের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 23টি। এই স্বাধীন রাষ্ট্রের সংখ্যা যে 23টা বললাম, এর মধ্যে একদম বৃহত্তম যে রাষ্ট্র, খেয়াল করে দেখেন এখানে, যার নাম হচ্ছে কানাডা, নাম হচ্ছে কানাডা। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কোনটা? কানাডা। আর একদম ক্ষুদ্রতম যে রাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশের, তার নাম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তো খেয়াল করে দেখেন, আমরা উত্তর আমেরিকা মহাদেশের মানচিত্রে চলে যাই। এই যে উত্তর আমেরিকা মহাদেশ, সেই উত্তর আমেরিকা মহাদেশে একটু খেয়াল করে দেখেন, একদম বৃহত্তম যে রাষ্ট্র, এই যে দেখতে পাচ্ছি কানাডা। এবং আমরা জানি যে পৃথিবীর যে বৃহত্তম রাষ্ট্র প্রথম সেটা হচ্ছে রাশিয়া, আর দ্বিতীয় যে বৃহত্তম রাষ্ট্র সেটা হচ্ছে কানাডা, আর তৃতীয় বৃহত্তম যে রাষ্ট্র তার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। তো সেই কানাডা এবং যুক্তরাষ্ট্র দুইটা বৃহত্তম রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। আরেকটা আমরা বললাম যে ক্ষুদ্রতম রাষ্ট্র, যেটা হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেটা হচ্ছে এখানে ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত। এবং এই উত্তর আমেরিকা মহাদেশে খেয়াল করে দেখেন একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে উত্তর আমেরিকা মহাদেশের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটা অঞ্চল আছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এখানে, যার নাম হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। খেয়াল করেন, এটার নাম হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। এই অঞ্চলকে আগে একটা নামে ডাকা হতো, যে নামটা হচ্ছে মূলত ওয়েস্ট ইন্ডিজ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। এই পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলার একটা অন্যতম কারণ খেয়াল করেন, সেটা হচ্ছে ইউরোপের একজন নাবিক, যার নাম আমরা জানি হচ্ছে কলম্বাস। সেই কলম্বাস 1492 সালে আটলান্টিক মহাসাগরে সমুদ্র অভিযানে বের হয়। তার উদ্দেশ্য ছিল হচ্ছে সে ভারতীয় উপমহাদেশ আবিষ্কার করবে। এই ভারতীয় উপমহাদেশে যাওয়ার জন্য যে জলপথ, সেই জলপথ আবিষ্কার করবে। এরপরে আমরা দেখলাম যে সেই কলম্বাস সে ভুলক্রমে যে ভারতীয় উপমহাদেশের দিকে না যেয়ে সে যে আটলান্টিক মহাসাগরের এই দিকটাতে চলে আসলো, এই দিকটাতে। এরপরে সে এই দিকটাতে চলে এসে খেয়াল করে দেখেন বিশাল সমুদ্র অঞ্চল সে পাড়ি দিচ্ছে। তার অধিকাংশ যে খাদ্য রসদ্রব্য যেগুলো ছিল, তার অধিকাংশ শেষ হয়ে গেছে। তারা হচ্ছে আর মানে কি বলে অল্প কিছু আছে। তো অন্যান্য নাবিকরা তাকে বারবার বলছে যে হচ্ছে আমরা পেছনে ব্যাক করি, কারণ সামনে যদি কোনো ভূখণ্ডের দেখা না পাই তাহলে আমরা সবাই না খেতে পেরে মারা যাব। তখন হচ্ছে এই কলম্বাস বলল যে না, আমরা সামনে আসলে কি বলে অগ্রসর হইতে হবে এবং আমাদের একটা ভূখণ্ড আবিষ্কার করতে হবে, আবিষ্কার করে দেখাইতে হবে। তখন অন্যান্য নাবিকরা চিন্তা করলো যে খাদ্যদ্রব্য তো শেষ হয়ে যাচ্ছে, সে নিজেও মরবে, সাথে আমাদেরকেও মারবে। এই জন্য তারা চিন্তা করলো যে কলম্বাসকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিবে। তখন কলম্বাস ওদের কাছে কিছুদিনের জন্য সময় নিল, যে আমরা এই সময়ের মধ্যে যদি কোনো ভূখণ্ডের দেখা না পাই তাহলে পেছনে ব্যাক করব। এরপরে কলম্বাস আমরা দেখলাম যে ভূখণ্ডের দেখা পাইছিল, সেই ভূখণ্ডটার নাম হচ্ছে এখানে, যার নাম হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জ। বাহামা দ্বীপপুঞ্জ। এই বাহামা দ্বীপপুঞ্জ, যেটাকে আমরা বলতেছি বর্তমানে ক্যারিবীয় অঞ্চল, যার আগে নাম ছিল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, এটা মূলত আবিষ্কার হচ্ছে 1492 সালে। তাহলে 1492 সালে যে আমেরিকা আবিষ্কার হয়েছে, সেই আমেরিকার মূলত হচ্ছে ওই মূল আমেরিকা না, সেটা হচ্ছে আমেরিকা মহাদেশের একটা গুরুত্বপূর্ণ পার্ট বাহামা দ্বীপপুঞ্জ আবিষ্কার করা হয়েছে। এই বাহামা দ্বীপপুঞ্জ আবিষ্কার করার পরে তারা মনে করছে যে ভুলক্রমে, তখন তারা যে আধুনিক মানচিত্র ছিল না, গুগল ম্যাপ এগুলো ছিল না, তারা ভুলক্রমে মনে করছে যে আমরা ইন্ডিয়ার পশ্চিমে কোনো অঞ্চলে চলে আসছে। তখন তারা ভুলক্রমে এই ক্যারিবীয় অঞ্চলের নাম প্রদান করে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। এরপরে আমরা দেখলাম 1497 সালে ইতালির আর একজন নাবিক, যার নাম হচ্ছে আমেরিগো ভেসপুচি, তিনি তৃতীয়বারের মতন সমুদ্র অভিযানে এসে বুঝতে পারে যে আসলে এই যে অঞ্চল তার আবিষ্কার করছে, এটা আসলে হচ্ছে ভারতের পশ্চিমে কোনো অঞ্চল না, নতুন কোনো মহাদেশ। তখন তার নাম অনুসারে মূলত আমরা দেখতে পেলাম যে এই মহাদেশের নামকরণ করা হচ্ছে আমেরিকা মহাদেশ। এবং এই আমেরিকা মহাদেশ যখন নামকরণ করা হচ্ছে, তখন আমরা দেখলাম যে এই অঞ্চলের নাম যে আমরা আগে বলছিলাম ওয়েস্ট ইন্ডিজ, এটা মূলত আমরা ভুলক্রমে প্রদান করেছিলাম। এই জন্য তারা এই ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ এর নাম পরিবর্তন করে যে নাম দেয়, সেটা হচ্ছে এখানে একটা সাগর আছে, দেখেন যে সাগরের নাম হচ্ছে ক্যারিবীয় সাগর। এই ক্যারিবীয় সাগরের পার্শ্ববর্তী যে দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জগুলোকে বলা হচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। তাহলে এই অঞ্চলের নাম মূলত দেওয়া হচ্ছে ক্যারিবীয় অঞ্চল, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই সময় আমরা দেখতে পেলাম যে কলম্বাস 1493 সালে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে চলে আসে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে যখন চলে আসে, তখন অন্যান্য যে এই এলাকার লোকজন, তারা সবাই এই যে
কলম্বাসকে দেখতে আসছে, যেমন আমাদের এলাকায় বিদেশে একজন লোক আসলে সবাই দেখতে আসে, তো এরকম তাকে দেখতে আসছে। এখন কলম্বাস তো 1493 সালে মনে করছে এটা ইন্ডিয়ার মূল ভূখণ্ড, আর ইন্ডিয়ার জনগণকে আমরা ইংরেজিতে কি বলবো, ইন্ডিয়ান। আর যারা কলম্বাসকে দেখতে আসছে তাদের প্রত্যেকের গায়ের রং ছিল হচ্ছে লাল বর্ণের, এই জন্য তারা এই অঞ্চলের অধিবাসীদেরকে নাম দিল হচ্ছে রেড ইন্ডিয়ান। এখান থেকেই মূলত আমেরিকার যারা মূল অধিবাসী যুগ যুগ ধরে এই যে 1493 সাল বা তার আগে থেকে বসবাস করতেছে, এই মূল অধিবাসীদেরকে বলা হয় রেড ইন্ডিয়ান। এখান থেকে মূলত বলা হচ্ছে, এই কলম্বাস ভুলক্রমে এদেরকে নাম দিছিল রেড ইন্ডিয়ান। তাহলে আমরা অনেকগুলো বিষয় এখান থেকে দেখতে পেলাম। তো খেয়াল করে দেখেন, এই যে উত্তর আমেরিকা মহাদেশ, এই উত্তর আমেরিকা মহাদেশকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে এখানে হচ্ছে মেক্সিকো। এই 3টা রাষ্ট্রকে বলা হচ্ছে উত্তর আমেরিকা। এরপরে এই যে মেক্সিকোর নিচ থেকে যে রাষ্ট্রগুলো সেগুলোকে বলা হচ্ছে মধ্য আমেরিকা। আর এখানে যে রাষ্ট্রগুলো হচ্ছে যেগুলোকে বললাম ওয়েস্ট ইন্ডিজ, যার বর্তমান নাম হচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। এই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে একটা মাছ পাওয়া যায়, যে মাছটার নাম হচ্ছে পাইলট। খেয়াল করে দেখেন, এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একটা মাছ পাওয়া যায় যেটাকে নাম হচ্ছে পাইলট। এই পাইলট মানে হচ্ছে পাইলট ফিশ। খেয়াল করেন, তো এই পাইলট ফিশ থেকে একটা ইন্টারন্যাশনাল টার্ম বর্তমান সময়ে খুবই আলোচিত হচ্ছে। সেটা হচ্ছে এই পাইলট ফিশ খুবই ছোট ছোট মাছ, এই যেটা ক্যারিবিয়ান সাগরে পাওয়া যায়। এটা বিশাল বিশাল হাঙর বা কি বলে, এই হাঙর বা বিশাল বিশাল যে মাছ তার পাশ দিয়ে চলাচল করে, এবং হাঙর বা বিশাল বিশাল মাছের গায়ে যে ছোটখাটো শ্যাওলা জমে থাকে, সেই শ্যাওলাগুলো খেয়েই মূলত এই পাইলট ফিশগুলো হচ্ছে জীবন ধারণ করে। তো এই পাইলট ফিশগুলোর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা খুব দ্রুত সুইং করতে পারে, যে এরা বিশাল বিশাল মাছের গায়ে যে শ্যাওলা জমতেছে সেটা খেয়ে জীবন ধারণ করতেছে, কিন্তু বিশাল বিশাল মাছ কখনো এই ক্ষুদ্র ক্ষুদ্র পাইলট মাছগুলোকে গ্রাস করে ফেলতে পারতেছে না, খেয়ে ফেলতে পারতেছে না। তো এখান থেকে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স একটা টার্ম আসছে পাইলট ফিশ বিহেভিয়ার। সেটা হচ্ছে বিশাল বিশাল রাষ্ট্রের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র বসবাস করে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো বিশাল বিশাল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষা করে নিজেদের স্বার্থকে উদ্ধার করতেছে, কিন্তু বিশাল বিশাল রাষ্ট্রগুলো এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে গ্রাস করতে পারতেছে না, বা হচ্ছে দখল করে নিতে পারতেছে না, বা দখল করতেছে না। এই যে বিহেভিয়ার, এখান থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমরা দেখতে পাচ্ছি একটা বিহেভিয়ার আসছে যার নাম হচ্ছে পাইলট ফিশ বিহেভিয়ার। মানে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র যারা বিশাল বিশাল বা শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রক্ষা করে নিজেদের স্বার্থ উদ্ধার করে, কিন্তু বিশাল বিশাল রাষ্ট্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে হচ্ছে দখল করতে পারে না বা গ্রাস করতে পারে না। এরপর আসেন আরেকটা গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ আমেরিকা মহাদেশ। আমরা উত্তর আমেরিকা মহাদেশ পড়লাম, এরপর হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা আমরা জানি হচ্ছে 12টি। এই দক্ষিণ আমেরিকা মহাদেশে যে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা আমরা জানি 12টি, তার মধ্যে একদম বৃহত্তম রাষ্ট্র আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে ফুটবলে খুবই জনপ্রিয় একটা দল যার নাম হচ্ছে ব্রাজিল। এবং দ্বিতীয় বৃহত্তম আমরা দেখতে পাচ্ছি আরো কি বলে ফুটবলে জনপ্রিয় একটা দেশ যার নাম হচ্ছে আর্জেন্টিনা। এবং খেয়াল করে দেখেন, আমরা দেখতে পাচ্ছি তাহলে যে 12টা রাষ্ট্রের মধ্যে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ব্রাজিল, আর একদম ক্ষুদ্রতম যে রাষ্ট্র তার নাম হচ্ছে এখান থেকে হচ্ছে সুরিনাম। খেয়াল করেন, একদম ক্ষুদ্রতম সুরিনাম। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুরিনামের থেকে ছোট হচ্ছে ফ্রেঞ্চ গায়ানা, কিন্তু ফ্রেঞ্চ গায়ানা মূলত স্বাধীন রাষ্ট্র না। এটা খেয়াল করে দেখেন, এই যে ফ্রেঞ্চ গায়ানা এটা মূলত হচ্ছে ফ্রান্স নিয়ন্ত্রণ করে থাকে, এজন্য মূলত এটাকে বলা হচ্ছে ফ্রেঞ্চ গায়ানা, এজন্য এটাকে স্বাধীন রাষ্ট্র বলতে পারবো না। এজন্য বলা হচ্ছে ক্ষুদ্রতম যে রাষ্ট্র সেটা হচ্ছে সুরিনাম, আর হচ্ছে বৃহত্তম যে রাষ্ট্র তার নাম হচ্ছে ব্রাজিল। তো আপনারা হচ্ছে যে 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 প্রান্ত থেকে, বাংলাদেশের যে প্রান্ত থেকে হচ্ছে ক্লাসটা দেখতেছেন, সবাই একটু বেশি বেশি শেয়ার করেন যাতে করে অন্যরাও হচ্ছে ক্লাসটা দেখার সুযোগ পায়। তো আমরা হচ্ছে যে আমাদের মূল আলোচনায় যাই। খেয়াল করেন, এখানে আরো একটা রাষ্ট্র আছে, খেয়াল করে দেখেন, যেটা হচ্ছে যে চিলি। একদম সরু রাষ্ট্র, পৃথিবীর লাঠি, আমরা জানি যে একদম এরকম সরু লম্বা, দেখেন যে একদম লাঠির মতন সরু এবং লম্বা, এজন্য এই চিলিকে বলা হয় পৃথিবীর লাঠি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর লাঠি বলা হচ্ছে কোন দেশকে? চিলিকে। এবং পৃথিবীর সবচাইতে সর্বাধিক যে সরু রাষ্ট্র সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে চিলি। তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় দেখতে পেলাম। এবং আরো একটা বিষয় দেখেন, এখানে একটা দ্বীপপুঞ্জ আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইন্টারন্যাশনাল যে মেরিটাইম ল, সেই ল অনুযায়ী আর্জেন্টিনার হওয়া উচিত, কিন্তু এই দ্বীপটা জোরপূর্বক ভাবে দখল করে রাখছে। দেখেন এখানে লেখা আছে যুক্তরাজ্য।
তার মানে এই দ্বীপটা অবৈধভাবে দখল করে রাখছে কয় যুক্তরাজ্য। এই দ্বীপ নিয়ে আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের মাঝে 1982 সালে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধকে বলা হচ্ছে ফকল্যান্ড যুদ্ধ। এবং সেই যুদ্ধে আমরা জানি যে হচ্ছে যুক্তরাজ্য জয়লাভ করে। আর যুক্তরাজ্যের সেই জয়ের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কৌশল নির্ধারণ করে তৎকালীন যুক্তরাজ্যের একজন প্রধানমন্ত্রী ছিল, যিনি যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী, যার নাম হচ্ছে মার্গারেট থাচার। এই মার্গারেট থাচারের সুনিপুণ কৌশলের কারণেই আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধে জয়লাভ করে হচ্ছে যুক্তরাজ্য। এই জন্য যুক্তরাজ্যের প্রশাসক দল এই মার্গারেট থাচারের কৌশলে খুশি হয়ে তাকে একটা উপাধি প্রদান করে, সেটা হচ্ছে আয়রন লেডি বা লৌহ মানবী। এরপরে হচ্ছে ইউরোপ। আচ্ছা স্যার, হৃদয় চন্দ্র দেব হচ্ছে কোশ্চেন করছেন, স্যার বিসিএস ব্যতীত অন্যান্য চাকরির পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কয়টা কোশ্চেন আসে? খেয়াল করেন, সেটা হচ্ছে বিসিএস ছাড়া আপনারা অন্যান্য যে যদি চাকরির পরীক্ষা দেন, যেমন হচ্ছে নিবন্ধন, প্রাইমারি 11তম থেকে 20তম গ্রেড, তাহলে এখানে দেখতে পাবেন যে আপনাদের প্রায় 7 থেকে 8টা করে কোশ্চেন আমরা দেখতে পাই যে আন্তর্জাতিকে হচ্ছে। স্পেশালি 11 থেকে 20তম গ্রেড, সেখানে দেখবেন 8টা থেকে 10টা কোশ্চেন, 10 মার্কের কোশ্চেন এই যে এখান থেকে এসে থাকে। এবং রিটেন পার্টেও হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে। আর প্রাইমারি নিবন্ধন এখানে আমরা দেখতে পাবো যে 5 থেকে 6 বা 7 মার্কের কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এসে থাকে। তো আমরা যে পার্টটা মূলত বলতেছিলাম সেটা হচ্ছে যে আরেকটা মহাদেশ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশ খেয়াল করে দেখেন, ইউরোপ মহাদেশের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 48টা। ইউরোপ মহাদেশের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 48টা। এই স্বাধীন রাষ্ট্র যে 48টা আমরা বললাম, এর মধ্যে 46টা রাষ্ট্র হচ্ছে জাতিসংঘের সদস্য। তাহলে ইউরোপ মহাদেশের 2টা রাষ্ট্র আছে, স্বাধীন রাষ্ট্র আছে, যারা হচ্ছে জাতিসংঘের সদস্য না। তার মধ্যে একটা আমরা জানি যে হচ্ছে ভ্যাটিকান সিটি, যেটা হচ্ছে এই যে ইতালির পাশে অবস্থিত, একদম ইতালির মধ্যে ভ্যাটিকান সিটি। আর একটা হচ্ছে কসোভো। এই 2টা রাষ্ট্র হচ্ছে ইউরোপে অবস্থিত, স্বাধীন রাষ্ট্র, কিন্তু জাতিসংঘের সদস্য না। তো এই যে 48টা রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে বৃহত্তম যে রাষ্ট্র সেটা আমরা জানি যে হচ্ছে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটা? রাশিয়া। সেটা হচ্ছে ইউরোপে অবস্থিত। তাহলে ইউরোপের বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কোনটা? রাশিয়া। আর একদম ক্ষুদ্রতম রাষ্ট্র ইউরোপের, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। দেখেন এখানে অবস্থিত ভ্যাটিকান সিটি, যেটা হচ্ছে ইতালিতে অবস্থিত। এই দেশটার নাম হচ্ছে ইতালি। এই ইতালির মধ্যে হচ্ছে মূলত ভ্যাটিকান সিটি। এবং দেখেন এই ইতালি মানচিত্রে যদি দেখেন, এই ইতালি রাষ্ট্রটা অনেকটা বুটের মতো, এই জন্য ইতালিকে বলা হয় ইউরোপের বুট, ইউরোপের জুতা। তাহলে ইউরোপের জুতা বা ইউরোপের বুট আমরা দেখতে পাচ্ছি মূলত কোন দেশ? সেটা হচ্ছে ইউরোপ। এবং ইউরোপের অধিকাংশ রাষ্ট্রের আর্থিক অবস্থা আমরা জানি খুবই উন্নত, এরা খুবই হচ্ছে ধনী। এই জন্য পৃথিবীর অধিকাংশ ধনী রাষ্ট্রগুলোর বসবাস হচ্ছে আমরা জানি হচ্ছে কোন মহাদেশে? সেটা হচ্ছে এই যে ইউরোপ মহাদেশে। তাহলে পৃথিবীর অধিকাংশ উন্নত রাষ্ট্র বা ধনী রাষ্ট্রগুলোর বসবাস কোন মহাদেশে? ইউরোপ মহাদেশে। স্যার গতকালের ক্লাসটা থেকে অনেক কিছু শিখেছি, অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা থেকেও অনেক কিছু শিখতে পারবেন, আন্দার অনেক বিষয়। এবং খেয়াল করে দেখেন, এই ইউরোপে একটা অঞ্চল আছে যেটাকে আমরা দেখেন এখানে লেখা আছে হচ্ছে স্ক্যান্ডিনেভীয় ইউরোপ। মানে এই যে এলাকা, এটাকে বলা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান এলাকা। অর্থাৎ এই স্ক্যান্ডিনেভিয়ান একটা উপদ্বীপ আছে। এই স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে যে সকল রাষ্ট্রগুলো অবস্থিত, সেই রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। এবং এই স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোকে আরো একটা নামে বলা হয়, সেটা হচ্ছে নর্ডিক রাষ্ট্র। তাহলে যে রাষ্ট্রগুলো হচ্ছে মূলত স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে নর্ডিক রাষ্ট্র। সেই নর্ডিক বা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র মূলত কোন রাষ্ট্রগুলোকে বোঝানো হচ্ছে, সেটা সংক্ষেপে একটা আমরা সূত্র দিতে পারি, সেটা হচ্ছে আসুডেফিন। স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক রাষ্ট্রের সূত্র হচ্ছে আসুডেফিন। আতে হচ্ছে আইসল্যান্ড, আইসল্যান্ড। এরপরে হচ্ছে সুইডেন, এরপরে হচ্ছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আর হচ্ছে নরওয়ে। আর খেয়াল করে দেখেন, এই যে বাল্টিক সাগর, এই বাল্টিক সাগরের পূর্ব তীরে এখানে 3টা রাষ্ট্র আছে। এই 3টা রাষ্ট্রকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র বলতে মূলত বোঝানো হচ্ছে বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত 3টা রাষ্ট্র। সেই বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত 3টা রাষ্ট্র হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া আর হচ্ছে লাটভিয়া। তাহলে বাল্টিক রাষ্ট্র মূলত 3টা রাষ্ট্রকে বোঝানো হয়, এস্তোনিয়া, লিথুনিয়া আর হচ্ছে লাটভিয়া।
আর স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বা নর্ডিক রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি মূলত 5টা, যেটা বললাম আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড আর হচ্ছে নরওয়ে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা মহাদেশ যার নাম হচ্ছে ওশেনিয়া মহাদেশ। আমরা যেটাকে বললাম যে পৃথিবীর একদম ক্ষুদ্রতম যে মহাদেশ, সেই মহাদেশটার নাম হচ্ছে ওশেনিয়া মহাদেশ। সেই ওশেনিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে মোট 14টি। এই 14টি স্বাধীন রাষ্ট্রের মধ্যে আমরা জানি একদম বৃহত্তম যে রাষ্ট্র তার নাম হচ্ছে অস্ট্রেলিয়া, একদম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে অস্ট্রেলিয়া। এরপরে দ্বিতীয় বৃহত্তম যে রাষ্ট্র যার নাম জানি আমরা হচ্ছে নিউজিল্যান্ড। খেয়াল করেন ডেনমার্ক, আমরা জানি ইউরোপের একটা খুবই উন্নত রাষ্ট্র যার নাম হচ্ছে ডেনমার্ক। সেই ডেনমার্কে একটা দ্বীপ যার নাম হচ্ছে জিল্যান্ড, সেই জিল্যান্ড দ্বীপের অধিবাসীরা একটা সময় ব্যবসা বাণিজ্য করার জন্য এই অস্ট্রেলিয়ার নিচে এই ভূখণ্ডে চলে আসে। এসে দেখে যে তারা যে জিল্যান্ড দ্বীপ থেকে আসছে ওই দ্বীপের আবহাওয়া, জলবায়ু সবকিছু এই নতুন ভূখণ্ডের সাথে মিলে যাচ্ছে। এই জন্য তারা এই নতুন ভূখণ্ডের নাম দিল হচ্ছে নিউজিল্যান্ড। এখান থেকেই মূলত নিউজিল্যান্ড রাষ্ট্রের নামকরণ করা হয়েছে যে নিউজিল্যান্ড। তার মানে আমরা বলতে পারি জিল্যান্ড দ্বীপটি কোথায় কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ডেনমার্কে অবস্থিত। তাহলে আমরা 2টা রাষ্ট্র পাচ্ছি এখানে 14টা রাষ্ট্রের মধ্যে, বাকি থাকে হচ্ছে 12টা রাষ্ট্র। এই যে বাকি 12টা রাষ্ট্র খেয়াল করে দেখেন, এই বাকি 12টা রাষ্ট্রকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3টা ভাগ, একটা হচ্ছে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া আর হচ্ছে পলিনেশিয়া। পলিনেশিয়া খেয়াল করেন, পলি শব্দের অর্থ হচ্ছে বহু, অনেক, আর নেশিয়া শব্দের অর্থ হচ্ছে দ্বীপ। তার মানে পলিনেশিয়া অর্থ হচ্ছে বহু দ্বীপ। বহু দ্বীপের সমন্বয়ে ওশেনিয়া মহাদেশের যে সকল রাষ্ট্রগুলো গঠিত, সেই সকল রাষ্ট্রগুলোকে মূলত বলা হচ্ছে পলিনেশিয়া। যেমন সামোয়া, টোঙ্গা, ট্রুভ্যালু এগুলো হচ্ছে পলিনেশিয়ার অন্তর্ভুক্ত। এরপরে বলা হচ্ছে মাইক্রোনেশিয়া। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর নেশিয়া মানে হচ্ছে দ্বীপ। তার মানে মাইক্রোনেশিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র দ্বীপ। তাহলে ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে যে সকল রাষ্ট্রগুলো গঠিত, সেই সকল রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে মাইক্রোনেশিয়ার অন্তর্ভুক্ত। যেমন এর মধ্যে আছে হচ্ছে মাইক্রোনেশিয়া নামে একটা দেশ আছে, তারপর হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে ক্রিবাতি, এরকম অনেক রাষ্ট্র আছে, 5টা রাষ্ট্র আছে। আর এই যে মেলানেশিয়া, খেয়াল করেন মেলানেশিয়া, মেলা শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ, আর নেশিয়া শব্দের অর্থ হচ্ছে দ্বীপ। তাহলে মেলানেশিয়া অর্থ হচ্ছে কৃষ্ণ দ্বীপ। তার মানে বলা হচ্ছে ওশেনিয়া মহাদেশের যে সকল রাষ্ট্রগুলোর মাটি হচ্ছে কৃষ্ণ বর্ণের, সেই সকল রাষ্ট্রগুলো হচ্ছে মেলানেশিয়ার অন্তর্ভুক্ত। তো সেরকম কিছু রাষ্ট্র আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওশেনিয়া মহাদেশকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে 3টা অঞ্চলে ভাগ করা হচ্ছে, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া আর হচ্ছে পলিনেশিয়া। আর বাকি যে 2টা রাষ্ট্র আমরা বললাম যে বৃহত্তম হচ্ছে কোনটা, অস্ট্রেলিয়া, আর দ্বিতীয় বৃহত্তম কোনটা, নিউজিল্যান্ড। তাহলে আমরা ওশেনিয়া মহাদেশটাও এখান থেকে দেখে ফেললাম। এরপরে আসেন, এই যে আমরা মানচিত্র দেখতে পাচ্ছি, এই মানচিত্রে আমরা দেখব যে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটা, ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটা। একটু খেয়াল করেন, এই পৃথিবীর মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি একদম বৃহত্তম যে রাষ্ট্র দেখেন এখানে, যার নাম হচ্ছে রাশিয়া। তাহলে আয়তনে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি কোনটা, রাশিয়া। দেখেন দ্বিতীয় বৃহত্তম যে এখানে কানাডা দেখতে পাচ্ছি, খেয়াল করেন এই দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কোনটা, কানাডা। এরপরে বলা হচ্ছে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কোনটা, এখানে দেখেন ইউএসএ। আর চতুর্থ বৃহত্তম রাষ্ট্র হচ্ছে এখানে, যার নাম হচ্ছে চীন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়তনে বৃহত্তম রাষ্ট্র রাশিয়া, কানাডা, তারপর হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে কোনটা, চীন। আর আয়তনে একদম ক্ষুদ্রতম যে রাষ্ট্র তার মধ্যে আমরা জানি হচ্ছে কোনটা, ভাটিকান সিটি। যে ভাটিকান সিটি হচ্ছে ইউরোপে, এই যে ইতালির একদম মাঝখানে অবস্থিত। তার মানে এই ভাটিকান সিটির একদম চারিদিক দিয়ে হচ্ছে যে রাষ্ট্র অবস্থিত তার নাম হচ্ছে কোনটা, ইতালি। ঠিক আছে, তাহলে একদম ক্ষুদ্রতম রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি ভাটিকান সিটি। এরপরে দ্বিতীয় ক্ষুদ্রতম যে রাষ্ট্র তার নাম হচ্ছে মোনাকো। এরপরে একদম তৃতীয় যে ক্ষুদ্রতম রাষ্ট্র তার নাম হচ্ছে নাউরু। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। আন্তঃমহাদেশীয় রাষ্ট্র বলতে যে কনসেপ্টটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্র 2টা মহাদেশে অবস্থিত, সেগুলোকে বলা হচ্ছে আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। তো খেয়াল করে দেখেন 2টা মহাদেশে অবস্থিত, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাষ্ট্র আছে ইউরোপ এবং এশিয়া মহাদেশে অবস্থিত। এই ইউরোপ প্লাস এশিয়া মহাদেশে যে রাষ্ট্রগুলো অবস্থিত সেগুলোকে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মূলত 2টা মহাদেশে অবস্থিত। সেরকম রাষ্ট্র হচ্ছে কোনটা, তুরস্ক। খেয়াল করেন, এরপর হচ্ছে রাশিয়া। দেখেন এই যে বিশাল রাশিয়া, রাশিয়ার এই পার্টটা পড়ছে এশিয়া মহাদেশে, এই পার্টটা পড়ছে হচ্ছে
ইউরোপ মহাদেশে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে তুরস্কর এই যে এই পার্টটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে ইউরোপে পড়ছে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাজাখস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, এগুলো হচ্ছে মূলত এইখানে অবস্থিত, যে ইউরোপেও পড়ছে আবার এশিয়াতেও পড়ছে। এই জন্য এই রাষ্ট্রগুলোকে আমরা বললাম ইউরেশিয়ান রাষ্ট্র, দুইটা মহাদেশে, ইউরোপ প্লাস এশিয়া মহাদেশ। আর আমরা আরেকটা বিষয় যখন আফ্রিকা মহাদেশ পড়তেছিলাম সেখানে আমরা দেখতে পাইছিলাম যে হচ্ছে আফ্রিকার একটা রাষ্ট্র যার নাম হচ্ছে মিশর। এখানে খেয়াল করে দেখেন, সেই মিশরের এই যে মেন পার্ট, এই মেন পার্টটা হচ্ছে আফ্রিকা মহাদেশে, আর মাঝখান দিয়ে চলে গেছে সুয়েজ খাল। এই সুয়েজ খালের পরে যে পার্টটা সেটাকে বলা হচ্ছে স্নায়ু উপদ্বীপ বা স্নায়ু উপত্যকা, সেটা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে আফ্রিকা, এই মিশরের একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি এশিয়া আর একটা হচ্ছে আফ্রিকাতে, এই জন্য মিশরকে বলা হচ্ছে আফ্রো এশিয়ান কান্ট্রি। তাহলে আফ্রো এশিয়ান কান্ট্রি হচ্ছে কোনটা? মিশর। আর ইউরেশিয়ান কান্ট্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তুরস্ক, রাশিয়া, কাজাখস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, অনেকগুলো রাষ্ট্র আমরা এখানে দেখতে পেলাম। তো আমরা মূলত মহাদেশ পরিচিতি নিয়ে আমরা অনেক একটা কি বলে বিস্তারিত ভাবে হচ্ছে অনেকগুলো বিষয় দেখে ফেললাম। এখান থেকে সকল মহাদেশ নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকের এই আলোচনার মধ্যে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে আপনাদের, সেগুলো হচ্ছে আমরা লিখব, সেগুলো হচ্ছে আপনারা কমেন্ট করেন, আমরা সেগুলো অ্যান্সার দিব। যদি কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে। সাজ্জাদ হোসেন লিখেন মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। যারা অনলাইনে সংযুক্ত আছেন, কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন বা কোনো জানার কিছু থাকলে আপনারা বলতে পারেন। এবং আমরা এই যে জব কাউন্সিলের গ্রুপ থেকে মূলত আপনারা জানেন যে হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের একটা হচ্ছে কোর্স অফার করা হয়েছে, যেটা হচ্ছে আমরা যে সামনের মাসের 1 তারিখ থেকে শুরু করব। এবং এই 1 তারিখের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য একটা বিশাল অফার, ডিসকাউন্ট, সেটা হচ্ছে মাত্র 1500 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। এজন্য যারা ভর্তি হবেন তারা খুব দ্রুত ভর্তি হয়ে যান। আমরা 1 তারিখ থেকে হচ্ছে রেগুলার ব্যাচে ক্লাস নেওয়া শুরু করব 11তম থেকে 20তম গ্রেডের। তো আশা করি যারা অনলাইনে সংযুক্ত আছেন কারো কোনো কনফিউশন নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।